গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আরিয়ান বেভরে ঘুমিয়ে আছে, আর সেই সুযোগে তার ঘরে দুইজন প্রবেশ করে আর তার অজান্তেই একটি কাগজে তার টিপসই নিয়ে নেয়। এরপরই আমরা জানতে পারি এই দুজন ছিল আরিয়ানের মা এবং মামা, আর তারা ইচ্ছা করেই এই কাজটা করেছে। অর্থাৎ আরিয়ান এখন পর্যন্ত কাউকে বিয়ে করতে চায় না, এই জন্যই তারা এই পথ অবলম্বন করেছে। পাত্র এবং পাত্রী দুজনের টিপসই নেওয়ার মাধ্যমেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আর এসব নিয়েই আরিয়ানের পুরো পরিবার কথাবার্তা বলতে থাকে। সেই সময় দেখা যায় আরিয়ানের ঘুম ভেঙে যায় আর সে তাদের ড্রয়িং রুমে চলে আসে আর সবাইকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এই রাতের বেলা সবাই এত সেজেগুজে কেন আছো? তখন তার ফুপা ফুপু বলে একটু পরেই সেটা বুঝতে পারবি। তখনই সেখানে লাল লেহেঙ্গা পরা ঘোমটা দেওয়া একটা মেয়েকে দেখা যায়। আরিয়ান এই মেয়েকে দেখে বলে ইনি কে? তখন তার বাবা মা তাকে জানায় ওর সাথেই তো তোর বিয়ে হয়ে গেছে। আরিয়ান বলে এটা কি করে সম্ভব? তখন তারা দেখায় এই যে দেখ তোর টিপসই। আরিয়ান বলে এভাবে কোনো কিছুই হয় না, আমি এই বিয়েই মানি না। এরপর সে ওই মেয়েটির কাছে যায় আর বলে আপনাকে কি এরা জোর করেছে? আপনি এভাবে কেন বিয়ে করলেন? আপনার পরিবার কোথায়? আর তার চেহারা দেখতে চাইলে সে দৌড় দিয়ে আরিয়ানের রুমে চলে যায়। আরিয়ান অবাক হয়ে বলে এ আমার রুমে কেন যাচ্ছে? এরপরে সেও তার পিছু পিছু গেলে তার ঘোমটা সরাতে বলে, কিন্তু মেয়েটা কোনোভাবেই ঘোমটা সরাতে দিচ্ছিল না। কিন্তু শেষমেশ আরিয়ান যখন তার ঘোমটা খোলে দেখতে পায় এটা একটা রোবট, আর তখনই আরিয়ানের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই সবই ছিল আরিয়ানের স্বপ্ন। এরপর দেখা যায় অফিসের জন্য রেডি হয়ে সে তার রুমের বাইরে আসে। তখনই আমরা বুঝতে পারি কাজের প্রয়োজনে সে তার পরিবারের থেকে আলাদা থাকে, আর সে খুবই খুঁতখুঁতে। আর তার এইসব খুঁতখুঁতে স্বভাবের কারণেই তার যে মেইট থাকে তার সাথে তার ছোটখাটো ঝগড়া হয়ে যায়, আর সে তার মেইটকে কাজ থেকেই বের করে দেয়। এরপর সে তার অফিসে চলে আসে, আর এখানে একটা মেয়ে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করলেও সে তাকে একদমই পাত্তা দেয় না। তখনই তার বন্ধু তাকে বলে এত সুন্দর মেয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছে আর তুই তাকে পাত্তাই দিলি না। আরিয়ান বলে আমার এসব ভালো লাগে না, এখন পর্যন্ত এমন কোনো মেয়ে দেখলাম না যাকে পছন্দ হলো। তো তারা কথা বলছিল, তখনই আরিয়ানের বন্ধু মন্টির বউ কল করে। তখন মন্টি ফোন উঠাবে কি উঠাবে না এই নিয়ে দোটানায় ছিল, কারণ উঠালেও দোষ না উঠালেও দোষ। তখনই আরিয়ান বলে এই কারণেই আমি বিয়ে করতে চাই না, সিঙ্গেলি অনেক ভালো আছি। এরপর সে তার কাজে চলে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে আরিয়ান একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। আর এখানে দেখা যায় আরিয়ানরা রোবটের মধ্যে এমন কিছু প্রোগ্রাম ইনস্টল করার চেষ্টা করছে যার মাধ্যমে এই রোবটগুলো চিকিৎসার জন্য অনেক কাজে লাগবে। তাই তারা এই রোবটগুলোকে আপডেট করার চেষ্টা করছে যাতে তারা ডাক্তার কোনো কমান্ড দিলে সাথে সাথেই সেটা করতে পারে। আর এখানে তারা দুবেজিকে রেখেছে তার উপর সব ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য, আর এই জন্য তাকে টাকাও দেওয়া হয়। তাই বেচারা এখানে ইনজেকশনের ব্যথাটাও সহ্য করে নেয় হাসি মুখে। এরপরে আরিয়ান দ্রুত চলে যায় একটা মিটিং অ্যাটেন্ড করতে, আজকে সে লেট করে ফেলেছিল। আর এখানে তার মাসি অর্থাৎ উর্মিলা ভার্চুয়ালি কানেক্টেড ছিল তাদের সাথে। তো আরিয়ান লেট করে আসাতে তাকে সে কিছু কথা শুনিয়ে দেয়। তো এরপর মিটিং শেষে সবাই যখন চলে যাবে তখন সে আরিয়ানকে দাঁড়াতে বলে আর তাকে বলে দেখ তোর সাথে একটু এমন রুড ব্যবহার করতে হলো, কিছু মনে করিস না, সবাই এখানে ছিল। এখন যদি দেরিতে আসার পরও তোর সাথে ভালো ব্যবহার করতাম তাহলে সবাই এটা নিয়ে কথা বলাবলি করত। যাই হোক, এখন ভালো কথা শোন, একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, তো সেই প্রজেক্টের টেস্টিংটা তোকেই করতে হবে। সেজন্য আমেরিকা চলে আয়। আর তোর মা তো সারাক্ষণই বিয়ে বিয়ে করে তোর মাথা খারাপ করে দিচ্ছে। আমেরিকাতে আসলে তুই নতুন অফিসও দেখতে পারবি আর তোর মায়ের কথার থেকেও বাঁচতে পারবি। এই কথা শুনেই তো আরিয়ান অনেক এক্সাইটেড হয়ে যায় আর তার মাসিকে বলে অবশ্যই মাসি, আমি দ্রুতই চলে আসছি তোমার কাছে। এরপরই দেখা যায় আরিয়ান আমেরিকা পৌঁছে গেছে তার মাসির ই রোবোটিক্স কোম্পানিতে। আর এখানে আসা মাত্রই সে এই অফিস দেখে মুগ্ধ হয়ে যায়। সে এখানে পা রাখতেই তার সম্পূর্ণ ডিটেলস এখানে স্ক্যান হয়ে যায় আর তাকে রিসেপশনে ওয়েলকাম জানায় একজন রোবট, আর সে তাকে এখানকার অ্যাক্সেস কার্ডও দেয়। তখনই আরিয়ান খেয়াল করে সিসি ক্যামেরার বদলে এখানে রোবো ইগলস রয়েছে যা সর্বক্ষণ এখানে উড়ে বেড়ায় আর সবকিছুর উপর নজর রাখে। এই সবকিছু দেখে আরিয়ান খুবই মুগ্ধ হয়। আর যখনই তার মাসি আসে সে তার মাসিকে জানায় এই সবকিছু তার খুবই ভালো লেগেছে। তখন তার মাসি বলে তাহলে চল আরো নতুন কিছু জিনিস দেখাই। যেতে যেতেই হলুদ রঙের একটা কুকুরের মতো রোবটকে দেখে আরিয়ান আর জিজ্ঞেস করে এটা কি। তার মাসি জানায় এটা হচ্ছে মেডো। এই মেডো 11 ধরনের জিনিস ডিটেক্ট করতে পারে, যেমন আগুন, অস্ত্র, মাদক, এরকমই অনেক কিছু। এরপরে যেতে যেতে আর একটা রোবটকে দেখায় আর বলে এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, ডেমো দেখতে চাও? আরিয়ান বলে অবশ্যই। তখন সেই রোবট তার দক্ষতা দেখায় আর এটা দেখে আরিয়ান আরো মুগ্ধ হয়। তখন তার মাসি জিজ্ঞেস করে কি পছন্দ হয়েছে? আরিয়ান জানায় আই লাভ ইট মাসি। তো এরপর উর্মিলা তাকে তার কেবিনে নিয়ে আসে আর তাকে বলে আমি চাই একদিন তুমি এই কোম্পানির হেড হও
আর এটা তুমি আমার ভাগ্নে এই জন্য বলছি না, তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট আর তোমার মধ্যে এই কোম্পানিকে চালানোর যোগ্যতাও আছে। তো এরপর সে জানায় যে আসলে একটা সমস্যা হয়ে গেছে, আমার একটা কাজে বেলজিয়াম যেতে হবে, ততদিন তুমি এখানে থাকবে, একটু রিল্যাক্স করবে। এটা শুনেই আরিয়ানের মন খারাপ হয়ে যায়। সে বলে, এগুলো কি বলছো? আমাকে ডেকে এনে এখন তুমিই চলে যাচ্ছ? তখন উর্মিলা জানায়, কয়টা দিনেরই তো ব্যাপার, এই কয়টা দিন একটু রিল্যাক্স কর। আর হ্যাঁ, সিফরা আছে, সে তোর সবকিছুর খেয়াল রাখবে। আরিয়ান জিজ্ঞেস করে, এই সিফরাটা আবার কে? তখন তার মাসি জানায়, সিফরা হচ্ছে আমার ম্যানেজার, সে সবকিছু সামলে নিবে, একদম চিন্তা করিস না। তো এরপর আরিয়ান চলে যায় তার মাসির বাড়িতে, আর এখানে তার হাত স্ক্যান করার সাথে সাথেই দরজা খুলে যায় আর তাকে ওয়েলকাম জানায় সিফরা। সিফরাকে দেখার সাথে সাথেই আরিয়ান মুগ্ধ হয়ে যায়। এই প্রথম হয়তো কোনো মেয়েকে দেখে সে মুগ্ধ হচ্ছে। তো ভিতরে ঢুকতে ঢুকতে আরিয়ান জিজ্ঞেস করে, তুমি হিন্দিতেও কথা বলতে পারো? সিফরা জানায়, আমি সব ভাষায় কথা বলতে পারি। যাই হোক, এখন আসো, রেস্ট করবে। আরিয়ান বলে, হ্যাঁ, অনেক খারাপ লাগছে, 7 সমুদ্র পার করে এসেছি তো সেই জন্য। তো সিফরা তখন তাকে বলে, 7 সমুদ্র না, মাত্র একটা সমুদ্র পার করে এসেছো, নর্থ আটলান্টিক। এইটা শুনে আরিয়ান কি এক্সপ্রেশন দিবে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। যাই হোক, এরপর আরিয়ান ফ্রেশ হয়ে বাইরে এলে দেখে তার সব জিনিসপত্র এই সময়ের মধ্যেই গোছানো হয়ে গিয়েছে, আর এটা দেখে সে খুবই ইমপ্রেসড হয়ে যায়। এরপর সে বাইরে এসে সিফরাকে বলে, 1 কাপ কফি হবে? সিফরা তখন অলরেডি তার জন্য কফি বানিয়ে নিয়েও চলে আসে। আর আরিয়ানের কাছে এই প্রথম হয়তো কারো বানানো কফি ভালো লেগেছে। তো রাতের বেলা তারা খেতে বসে। আরিয়ান তখন সুশি খাচ্ছিল, তাই সে সিফরাকে জিজ্ঞেস করে, তুমি কি ইন্ডিয়ান খাবার বানাতে পারো? সিফরা জানায়, আমি সব দেশের সব ধরনের ডিশ বানাতে পারি। এইসব কথা শুনে আরিয়ান ভাবে সে হয়তো আরিয়ানকে বোকা বানাচ্ছে। তাই আরিয়ান বলে, হ্যাঁ, তুমি তো উল্লুও বানাতে পারো মানুষকে। তো উল্লু কথাটা শুনেই সিফরা বলে, হ্যাঁ, আমি উল্লুও বানাতে পারি। এটা এক ধরনের বিশেষ খাবার যেটা পেঁচার মাংস দিয়ে বানানো হয়। পেঁচার মাংস ব্লেন্ড করে তারপর বানাতে হয় এটা। আর খাওয়ার সময় এই সব শুনেই তো আরিয়ানের পেট গুলিয়ে ওঠে, তাই সে খাবার রেখেই ওখান থেকে চলে যায়। এর পরের দিন আরিয়ান যখন ওয়ার্কআউট করছিল তখন সেখানে সিফরা আসে আর এত ভারী বারবেলটা খুব সহজেই উঠিয়ে তার জায়গায় রেখে দেয়। আর এটা দেখে আরিয়ান খুবই অবাক হয় আর বলে, বাহ, খুব স্ট্রং তো। সিফরা তখন বলে, হ্যাঁ, সেটা তো আমি জানি। আরিয়ান আসলে অনেক আস্তে কথা বললেও সিফরা শুনে ফেলছিল, তাই সে বলে, এ তো দেখছি কানেও অনেক বেশি শোনে। আর তখন সিফরা আবারও বলে, এই কথাটাও কিন্তু আমি শুনে ফেলেছি। তখন আরিয়ান একটু ইতস্তত বোধ করে, তারপরও সে সিফরাকে বলে, আমি আজকে ফ্রি আছি, আমার সাথে বাইক রাইডে যাবে? সিফরা জানায়, ঠিক আছে। এরপর তারা দুইজন বাইক নিয়ে বের হয়ে যায়। আরিয়ান সিফরাকে বলে, আমি কিন্তু অনেক জোরে বাইক চালাবো, ভয় পাবে না তো? সিফরা জানায়, আমি কখনো ভয় পাই না। এই কথা শুনেও আরিয়ান ইমপ্রেস হয় আর ভাবতে থাকে, এমন কোনো মেয়ে কি আছে যে জোরে বাইক চালালে ভয় পায় না? যাই হোক, এরপর তারা বিচের পাড়ে এসে পৌঁছায়। তখন আরিয়ান তাকে বলে, আমি আজকে খুবই অবাক হয়েছি, আমি এই প্রথম আমার পিছনে কোনো মেয়েকে বসিয়ে এত জোরে বাইক চালিয়ে এসেছি, আর তুমি একটুও ভয় পাওনি। যাই হোক, এরপর তারা এখানে বেশ কিছু কথাবার্তা বলে আর আরিয়ান সিফরাকে সিগারেট খাওয়াও শিখায়। তবে এই প্রথম সিগারেট খাওয়ার পরেও সিফরা একটুও কাশেনি, এতেও আরিয়ান অবাক হয়। আর এরপর দেখা যায় ধীরে ধীরে আরিয়ান সিফরাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা বিচের কাছে একটা দোলনায় বসে বসে গল্প করতে থাকে। তখন আরিয়ান বলে, তোমার মতো মেয়ে আমি দেখিনি, তুমি সব রকমের ভাষা জানো, সব ধরনের রান্না করতে পারো, আর এই প্রথমে স্মোক করে তুমি কাশলেও না, তুমি খুবই অন্যরকম। এরপর সে সিফরাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি তো সারাদিন অনেক ব্যস্ত থাকো, বয়ফ্রেন্ডের জন্য টাইম পাও? সিফরা জানায়, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আরিয়ান তখন জানতে চায়, আচ্ছা, তো তোমার কেমন ছেলে পছন্দ? সিফরা তখন বলে, এমন ছেলেকে পছন্দ যে দিল্লিতে জব করবে, উর্মিলা শুক্লার রিলেটিভ হবে, আর তার নাম হবে আরিয়ান আগ্নেয়ত্রী। এই সবকিছু শুনে আরিয়ান বলে, তুমি কি আমার সাথে মজা করছো নাকি লাইন মারছো? সিফরা বলে, লাইন মারছি। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। আরিয়ান তো একদমই ফিদা হয়ে গেছে সিফরার উপর। তো এরপর দেখা যায় তারা দুজন মিলে অনেক ভালো সময় কাটায় আর একে অপরের অনেক কাছাকাছিও চলে আসে। সকাল হলে দেখা যায় আরিয়ান আজকে নিজ হাতে ব্রেকফাস্ট বানাচ্ছে, কারণ সে সিফরাকে সারপ্রাইজ দিতে চায়। সে তো খুবই খুশি ছিল। তখনই দেখা যায় তার মাসি চলে আসে, আর তার মাসিকে দেখেই তার তো মুখের 12টা বেজে যায়। সে তার মাসিকে বলে, তোমার তো সন্ধ্যায় আসার কথা ছিল, এখনই চলে আসলে? তার মাসি বলে, কেন, তুই কি আমাকে দেখে খুশি হসনি? আরিয়ান বলে, না, হয়েছি তো, আর আজকে তো আমি তোমাকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াবো, একটু বসো, এখনই নিয়ে আসছি। তখন তার মাসি জিজ্ঞেস করে, সবই তো বুঝলাম, কিন্তু ব্রেকফাস্ট তুই কেন বানাচ্ছিস? সিফরা কোথায়? তখন আরিয়ান জানায়, আসলে সিফরার একটু শরীর খারাপ, তাইও শুয়ে আছে। এইটা শুনে মাসি একটু অবাক হয়, তাই সে সিফরাকে দেখতে উপরে যেতে থাকে। তখনই তো আরিয়ান অস্থির হয়ে যায় যে এবার কি হবে, সে মাসিকে কিভাবে আটকাবে। তাই সে মাসিকে অনেক কথা বলতে থাকে যে ও তো কেয়ারটেকার, তারও তো অনেক সময় কেয়ারের দরকার হয়, তাই না? ঘুমাচ্ছে, ঘুমাক না, যেও না মাসি। কিন্তু তার মাসি তো কোনো কথাই শোনে না, উপরে চলে যায়। তো একটু পরই সে এসে বলে, কি হলো, সিফরা তো ওর ঘরে নেই? আরিয়ান বলে,
তাই নাকি? তাহলে কি জানি কোথায় গেছে, হাঁটতে গেছে হয়তো। তখন তার মাসি আরিয়ানের ঘরের দিকে যেতে থাকে। আরিয়ান বলে, কি হলো, তুমি আমার ঘরে যাচ্ছ কেন? মাসি, আমার ঘরে যাওয়া যাবে না, ওখানে সবকিছু অনেক নোংরা হয়ে আছে, প্লিজ ওখানে যেও না। এরপরে সে তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, বলে, মাসি আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না, ভিতরে অনেক নোংরা। তার মাসি তার কোনো কথাই শোনে না, ভিতরে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে দেখে সিফরা সেখানে শুয়ে আছে। আর তখন আরিয়ান আর কি বলবে, সে তার মাসিকে বলতে থাকে, মাসি দেখো, দুজন ছেলে মেয়ে থাকলে একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে যেতেই পারে, এটা খুবই সাধারণ একটা জিনিস, তাই না? আমরা বসে কথা বলতে পারি। আরিয়ান আসলে খুবই ভয় পেয়ে গিয়েছিল যে তার মাসি না জানি কি মনে করবে, কিন্তু তার মাসি কিছুই বলে না, সে কিছু একটা খুঁজতে থাকে। তখন আরিয়ান এসে সিফরাকে বারবার ডাকতে থাকে যেন সে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সিফরা কোনোভাবেই উঠছিল না, আর তার মুখও হা হয়েছিল, মনে হচ্ছিল সে যেন মারাই গেছে। তাই আরিয়ান অনেক বেশি টেনশনে পড়ে যায়। সেজন্য সে তার মাসিকে বলে, মাসি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর অবস্থা ভালো মনে হচ্ছে না। তখনই দেখা যায় মাসি সিফরার হাতে চার্জার লাগিয়ে দেয়। তো আরিয়ান বলে, কি করছো মাসি? উর্মিলা তখন জানায় ওর ব্যাটারি ডেড, তাই ওকে চার্জ করতে দিলাম। আর এটা দেখে তো আরিয়ানের হুশই উড়ে যায় যে এটা সে কি দেখছে। তাই সে দ্রুত তার মাসির সাথে কথা বলতে যায় আর তার মাসিকে জিজ্ঞেস করে, এগুলো কি, আমাকে ঠিক করে বলো। তখন তার মাসি বলে, এটাই ছিল আমাদের নতুন প্রজেক্ট, আর আমি তোকে দিয়েই এই টেস্টটা করাতে চেয়েছিলাম, কারণ তুই অনেক ভালো একজন প্রোগ্রামার, আর তুই যখন ধরতে পারিসনি যে সিফরা একজন রোবট, তার মানে আমাদের নতুন প্রজেক্ট সাকসেসফুল। আরিয়ান বলে, তুমি কি আর কাউকে পাওনি? তুমি আমার সাথে এটা কি করলে? আমি তো ভেবেছিলাম আমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে, কিন্তু এই সবই তো তুমি প্রোগ্রাম করে ওর ভিতরে ঢুকিয়েছো, আর আমি একটা রোবটের সাথে রাত কাটিয়ে ফেললাম। এই সবে সে অনেক আপসেট হয়ে পড়ে। আর সে তার মাসিকে এটাও জিজ্ঞেস করে, তো ও আমাকে কিস করলো কিভাবে? এটাও নিশ্চয়ই তুমিই প্রোগ্রাম করে ঢুকিয়েছো। তার মাসি বলে, না, আমি এরকম কিছুই করিনি। ও আসলে মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন স্ক্যান করতে পারে, আর তার মাধ্যমেই সে বুঝতে পারে তার সামনের মানুষটা কি চাচ্ছে। আর তোমার মনের মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল, তাই সে তোমাকে কিস করে ফেলেছে। এইসব শুনে আরিয়ান এখনো শকের ভিতর ছিল। তাই সে বলে, বাহ মাসি বাহ, খুবই ব্রিলিয়ান্ট কাজ করেছো তুমি। তার মাসি বলে, এটা আমাদের সবার জন্য অনেক বড় একটা অর্জন, তুই বুঝতে কেন পারছিস না? আসলে আরিয়ান খুবই কষ্ট পেয়েছিল, কারণ এতদিন পরে হলেও সে একজনকে পছন্দ করতে শুরু করেছিল, ভালোবাসতে শুরু করেছিল, আর সে নাকি একটা রোবট। তো মাসি তাকে একটু রিল্যাক্স হতে বলে, কিন্তু আরিয়ান কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তো এরপর আরিয়ান একদমই মন খারাপ করে থাকে। সে যখন গেম খেলছিল তখন সিফরা তার কাছে আসে আর তাকে বলে সেও কি তার সাথে গেম খেলবে। আরিয়ান বলে, তুমি কি কখনো খেলায় হেরে যাও? সিফরা জানায়, না, আমি কখনো হারি না। তখন আরিয়ান বলে, তাহলে তোমার সাথে খেলে কি লাভ? সেই সময় সিফরা খেয়াল করে আরিয়ানের মন খারাপ, তাই তারও মন খারাপ হয়ে যায়। এরপর যখন তারা ডিনার করছিল তখন আরিয়ানকে তার মাসি একটা চমৎকার জিনিস দেখায়। সে সিফরাকে বলে, সিফরা এই টমেটোটা খেয়ে নাও। সিফরা টমেটোটা খায়। এরপরে মাসি কমান্ড করে, এখন টমেটোটা বের করে দেখাও। তখন সে তার পেটের ভিতর থেকে একটা ফ্রিজার বের করে, আর ওখানেই ওই টমেটোটা ছিল। তো মাসি তখন বলে, সে আসলে খায় না, সে শুধু খাওয়ার অভিনয় করে যাতে মানুষের কাছে সবকিছু রিয়েল লাগে। আরিয়ান বলে, বাহ, খুবই ভালো ইনভেনশন তোমার। তখন মাসি খেয়াল করে সিফরার মন খারাপ, তাই সে সিফরাকে জিজ্ঞেস করে, তোর কি হলো? সিফরা জানায়, আরিয়ানের মন খারাপ, তাই আমারও মন খারাপ। মাসি বলে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, যা নিজেকে চার্জ কর। এরপর সিফরা চলে যায়। তখন আরিয়ান তার মাসিকে জিজ্ঞেস করে, আমার মন খারাপ ও কি করে বুঝলো? মাসি তখন বলে, ও মানুষের চেহারার ছোট থেকে ছোট ফেশিয়াল এক্সপ্রেশন আর মানুষের টোন শুনেই বুঝতে পারে সে এখন হ্যাপি নাকি স্যাড। যাই হোক, এরপর ডিনার শেষ করে আরিয়ান সুইমিং পুলের সামনে আসে আর সিফরাকে বলে, আমি আসলে কোনো কিছু মেনে নিতে পারছি না, তুমি রোবট এই কথা শোনার পর থেকে আমার মাথার তার সব লুজ হয়ে গিয়েছে। তো সিফরা তখন বলে, একটা কথা জিজ্ঞেস করি? আরিয়ান বলে, হ্যাঁ বলো। সিফরা বলে, আচ্ছা, রোবট হওয়া কি দোষের কিছু? আরিয়ান তখন হাসে আর বলে, না, এতে তোমার কোনো দোষ নেই। এই বলে সে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালেই দেখা যায় আরিয়ান এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মাসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে প্লিজ এখান থেকে এখনই যাস না। তখন আরিয়ান বলে, মাসি, তুমি আমার ব্যাপারটা বুঝতেই পারছো না। আমি জানি সিফরা রোবট, তারপরও আমার ওর প্রতি ফিলিংস ডেভেলপ হয়ে গেছে। আমি ওকে ভুলতেই পারছি না, আর এভাবে আমি এখানে থাকতে পারবো না। আমার তো এখন মনে হচ্ছে আমি ওকে আমার সত্যিকারের গার্লফ্রেন্ড বানিয়ে নেই, তাতে কি বা যায় আসে, বা আমার মার সাথেও পরিচয় করিয়ে দিই, কিন্তু এসব তো আসলে সম্ভব না, তাই আমি এখনই চলে যেতে চাই। তো তার মাসি অনেক বোঝানোর পরও সে আর ওখানে দাঁড়ায় না, সে ওখান থেকে চলে যায় আর সোজা চলে আসে ইন্ডিয়াতে। এরপর দেখা যায় সে তার বন্ধু মন্টির সাথে বারে ড্রিঙ্ক করছে। তো মন্টি বলে, তোর কি হয়েছে বলবি তো? 35 বার কল করার পর তুই আসলি, সমস্যাটা কি? তখন সে তাকে সিফরার ছবি দেখায় আর সে বলে, বাহ, বেশ সুন্দর মেয়ে। এরপর মন্টি অনেক কিছু বললেও আরিয়ান আসল কথাটাই বলে না। এরপর তারা অনেক মাতাল হয়ে তাদের বাড়িতে যায় আর সুইমিং পুলে বসে বসে স্মোক করতে থাকে। তখন মন্টি জিজ্ঞেস করে, সব ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় বলবি তো? আরিয়ান বলে, সিফরা আসলে মেয়ে না। মন্টি তখন হাসতে হাসতেই পড়ে যায় আর বলতে থাকে, তার মানে ছেলের সাথে প্রেম করেছিস? তখন আরিয়ান তাকে টেনে এনে বলে, ও ছেলে নয়,
ও একটা রোবট। এটা শুনেই তো মন্টি পানিতে পড়ে যায়, তারও তো হুঁশ উড়ে যায় যে এটা সে কি শুনলো, একদম মানুষের মতো দেখতে। পরের দিন তাদের নেশা কাটলে তখন মন্টি তাকে জিজ্ঞেস করে, তোদের কি সব হয়ে গেছে? আরিয়ান জানায়, হ্যাঁ সবই হয়ে গেছে। মন্টি বলে, তখনও কিছু টের পাসনি? কিভাবে সম্ভব? আরিয়ান জানায়, ওকে এমন ভাবেই তৈরি করা হয়েছে আর ওর গায়ের টেম্পারেচারও 30 থেকে 35 ডিগ্রির ভিতরেই থাকে, তো আমি কিভাবে বুঝবো? তো মন্টি বলে, শোন এসব বাদ দে, অনেক মেয়ে আছে, যে কোনো একজনকে পছন্দ করে নে আর লাইফ সেট কর। কিন্তু আরিয়ান তার কথায় পাত্তাই দেয় না। এরপর রাতে সে একা একা যখন বসেছিল তখন তার মা তাকে ভয়েস মেসেজ পাঠায় যে তার একটা মেয়ের সাথে বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তখন আরিয়ান আর কি বলবে, বলে ওকে মা ঠিক আছে। এরপরে বাড়ি ফেরার পর দেখা যায় সেই মেয়ে আর তার পরিবার আসে তাদের সাথে দেখা করতে। ওই মেয়ে তার সাথে কথা বললেও আরিয়ান কোনোই ইন্টারেস্ট পায় না। তখন ওই মেয়ের মা এসে জানায়, তোমাদের এঙ্গেজমেন্ট পরশুদিন, সবকিছু ফিক্সড হয়ে গেছে, তাই তাকে লাড্ডু খাওয়ায়। এরপর আরিয়ানের এমনই অবস্থা হয় যে আরিয়ান কখনো চিনিই খায় না, সে বসে বসে লাড্ডু খেতে থাকে। তখনই একজন তার শেরওয়ানি এনে দিলে সে ওই শেরওয়ানিতেই হাত মুছে আর তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। সেই সময় আবার তার মাসি উর্মিলা তাকে ফোন করে আর তাকে কংগ্রেচুলেশনস জানায় তার বিয়ের জন্য, আর বলে খুব তাড়াতাড়ি সিফরার ভূত মাথা থেকে নেমেছে তাই না? আরিয়ান বলে হ্যাঁ খুব তাড়াতাড়িই নেমেছে। তো এরপর সিফরাও তাকে কংগ্রেচুলেশনস জানায়। আরিয়ান থ্যাংক ইউ বলে ফোনটা রেখে দেয়। তখন তার মা বলতে থাকে, দ্রুত আয়, সময় হয়ে যাচ্ছে তো, সবাই বসে আছে। সেই সময় আরিয়ানের মাথায় কিছু একটা ঘুরতে থাকে। এরপরই দেখা যায় সে রেডি হয়ে পালাতে থাকে, কিন্তু তখনই তাকে তার দাদু দেখে ফেলে আর জিজ্ঞেস করে, কিরে তুই কোথায় যাচ্ছিস? আরিয়ান বলে, দাদু তুমি এখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছ? দাদু বলে, এটা তো আমি সবসময়ই খাই, তুই কি করছিস সেটা বল। তখন আরিয়ান তার দাদুকে বুঝিয়ে বলে যে সে পালিয়ে যাচ্ছে কারণ সে অন্য কাউকে ভালোবাসে। আর সে দাদুকে বলে, তুমি আর দাদিও তো পালিয়েই বিয়ে করেছিলে বলো, তাই আমার ব্যাপারটাও একটু সামলে নিও। তার দাদু তখন বলে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এই সব কিছু সামলে নিব, তুই নিশ্চিন্তে চলে যা। তো এরপর আরিয়ান পালিয়ে চলে যায়। তারপর দেখা যায় আরিয়ানের মা অনেক কান্নাকাটি করছে। তখন আরিয়ানের দাদু বলে, আমাদের বাড়ির উপর কেউ হয়তো কোনো কালো জাদু করেছে, এই জন্যই এই সব কিছু হচ্ছে। তখন আরিয়ানের চাচিও এতে সায় দেয়, বলে হ্যাঁ আমাদের পাশের যে প্রতিবেশী পাম্মি ও এসব করে, সবাই জানে। তো আরিয়ানের বাবা বলে, এসব ফালতু কথা বাদ দাও। তবে আরিয়ানের দাদা এসব উল্টোপাল্টা কথাই বলতে থাকে। সে বলতে থাকে, পাম্মি তুমি যা করলে তার ফল ভালো হবে না, আমিও কিন্তু কালো জাদু করতে জানি। এই কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। যাই হোক, এরকম করেই দাদু সবকিছু সামলে নেয়। এরপর দেখা যায় আরিয়ান তার মাসিকে কল করে ইন্ডিয়া থেকে আর তাকে বলে, মাসি তুমি ঠিকই বলেছিলে, আমি আসলে সিফরাকে নিয়ে একটু বেশি চিন্তা করছিলাম। তবে শোনো একটা কথা বলি, সিফরাকে ইন্ডিয়াতে লঞ্চ করতে হলে তোমার কি মনে হয় না ওকে এখানে পাঠানো উচিত? কারণ ও তো শুধু তোমার সাথেই কথা বলেছে আর আমার সাথে থেকেছে, কিন্তু ইন্ডিয়ার সিচুয়েশনটা তুমি ভালো করেই জানো। এখানে ও ঠিকমতো মানিয়ে নিতে পারবে কিনা সেটাই হচ্ছে আসল প্রশ্ন। তোর মাসি বলে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি পরে কথা বলবো, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে এখান থেকে যেতে হবে। আরিয়ান বলে, ঠিক আছে মাসি চলে যাও। ফোন রাখার পর উর্মিলা হাসতে থাকে কারণ তার এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে। এরপরই দেখা যায় আরিয়ান সিফরাকে নিতে এসেছে, তার মানে তার মাসি অলরেডি সিফরাকে ইন্ডিয়ায় পাঠানোর জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সিফরাকে সে আরিয়ানের কাছে পাঠিয়েও দেয় আর আরিয়ান তাকে নিয়ে আগেই অ্যাক্টিভেট করে। আর সিফরা ওঠার সাথে সাথেই সে সিফরাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। সিফরাও বলে, আমিও মিস করেছি। এরপর দেখা যায় আরিয়ান তার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর মোবাইল ল্যাপটপের সব ধরনের ইনফরমেশন সিফরার মধ্যে ট্রান্সফার করে দেয় আর বলতে থাকে, আজকাল কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই নিজেদের ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত কাউকে শেয়ার করে না, আর আমি আমার সব ইনফরমেশন তোমার সাথে শেয়ার করছি। তখন সিফরা বলে, আমি এমনও অনেক জিনিস জানি যা তোমার মোবাইল বা ল্যাপটপে নেই। আরিয়ান জিজ্ঞেস করে, কি এমন জানো? সিফরা জানায়, তুমি ঘুমানোর সময় নাক ডাকো। আরিয়ান বলে, মোটেই না, আমি এটা কখনো করি না। সিফরা বলে, তুমি করো, আর এতে এম্বারেস ফিল করার কিছু নেই, এটা অনেকেই করে থাকে। তো এরপর সে আরিয়ানকে একটু আপসেট দেখে, তো সে জিজ্ঞেস করে, তুমি আপসেট কি করলে তোমার ভালো লাগবে? আরিয়ান বলে, জাস্ট হাগ করো তাহলেই হবে। তো এরপর সে তাকে হাগ করে। তখন সে জানায়, তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। আরিয়ান বলে, তাই নাকি? তো শোনাও কি মেসেজ। সিফরা বলতে থাকে, তোমার বন্ধু মন্টি তোমাকে মেসেজ দিয়েছে, সে বাসররাত সম্পর্কে কিছু জোকস লিখে পাঠায়, কিন্তু সিফরা তো সেটা বুঝে না, সে শুধু গড়গড় করে বলে যায়। তখন আরিয়ান বলে, সিফরা এটা জোকস ছিল। তো এই কথা শুনে সিফরা আর্টিফিশিয়াল হাসি দেয়, তবে তার এই হাসি দেওয়াটা এতটাই অদ্ভুত ছিল যে আরিয়ান হাসতে থাকে এটা দেখে। সে খুবই মজা পায়। এরপর দেখা যায় আরিয়ান আরিয়ানের মার সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন তার মা জানায়, এবার যদি তুই বিয়ে না করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান তখন বলে, মা এটা বলার জন্যই তো ফোন করেছি। এরপর সে সিফরাকে দেখায় আর বলে, এই দেখো আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করব, আর আমি খুব দ্রুতই ওকে তোমাদের কাছে নিয়ে আসছি। এটা শুনে তো আরিয়ানের মা খুবই খুশি হয়ে যায়। তো সে সিফরার সাথে কথা বললে সিফরা তাকে নাম ধরে ডাকে। তো আরিয়ানের মা বলে, কি ব্যাপার, আমাকে নাম ধরে কেন ডাকছে? আরিয়ান বলে, আসলে ও আমেরিকায় ছিল তো এই জন্য, আর ওখানকার সবাই
সবাই এইভাবেই কথা বলে। তো আরিয়ানের মা তখন বলে ঠিক আছে ব্যাপার না, আস্তে আস্তে সব শিখে যাবে। এরপর সে ফোন রেখে দেয় আর আরিয়ানের মা এক্সাইটেড হয়ে সবাইকে জানাতে থাকে যে আরিয়ান শেষমেশ একটা মেয়েকে পছন্দ করেছে। তখন আরিয়ানের মামা বলে এত খুশি হওয়ারও কিছু নেই, এঙ্গেজমেন্টের দিন পালিয়ে গিয়েছে, এখন না আবার বিয়ের দিন পালিয়ে যায়। তখনই আরিয়ানের বাবা তার শালার দিকে বালিশ ছুঁড়ে মারে আর তাকে চুপ থাকতে বলে। এরপর আরিয়ান সিফরার সাথে মন্টিকে দেখা করিয়ে দেয়। মন্টি তো বিশ্বাসই করতে পারে না যে এটা রোবট, তাই আরিয়ান সিফরাকে বলে মন্টির ভয়েস নকল করে দেখাও। সে সেটাও নকল করে দেখায়, কিন্তু তারপরও মন্টি বিশ্বাস করতে পারছিল না। তাই আরিয়ান বলে মন্টির সাথে হ্যান্ডশেক করো আর তার হাত অনেক জোরে চেপে ধরো। সিফরাও তার কথা মতো অনেক শক্ত করে মন্টির হাত চেপে ধরে। তখন মন্টি বুঝতে পারে যে সিফরা আসলেই রোবট। এরপর তারা আরিয়ানের বাড়ি ফিরে আসে। তো এয়ারপোর্টে সিফরা যে বক্সে রাখা ছিল সেটা দুইজন ট্রলিতে রাখার সময় একটু জোরে রেখে ফেলে। তাই আরিয়ান রাগ হয়ে যায় আর তাদের বলে একটু ধীরে করো, এমন করে কাজ করছো কেন? তখন মন্টিও মজা নিয়ে বলে হ্যাঁ ভাই, এর ভিতর ওর গার্লফ্রেন্ড আছে, ব্যথা পাবে তো। তখন ওই ছেলে দুটো বলে তাহলে তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মনে হয়। আরিয়ান তখন এদেরকে চুপ করতে বলে। এরপর লাগেজ যখন স্ক্যান করা হয় তখন সেখানের অফিসার আরিয়ানের ওই বক্সের মধ্যে রোবট দেখে আরিয়ানের দিকে সন্দেহের চোখে তাকায়। তখন আরিয়ান তাকে পেপারস দেখায় যে এই রোবট এখানে আনার পারমিশন আছে আমার কাছে। তো ওই অফিসার আর কিছুই বলে না। এরপর আরিয়ান সিফরাকে ওয়াশরুমে নিয়ে এসে তার ড্রেস চেঞ্জ করায়, একদম ইন্ডিয়ান ড্রেসে তাকে সাজিয়ে নিয়ে যায়। আর গাড়িতে যেতে যেতে সে সিফরাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে থাকে যে কিভাবে কি করতে হবে। সিফরাও সব ঠিকঠাক মতো শিখে নেয়। তো এরপর তারা তাদের বাড়ি এসে পৌঁছায়। পুরো পরিবার তাদেরকে স্বাগতম জানানোর জন্য তৈরি হয়ে থাকে। সবাই তো সিফরার সৌন্দর্য দেখে একদমই হা হয়ে যায়। এরপর আরিয়ান তাকে বলে সবার পা ছুতে। সে বড়দের পা ছুতে ছুতে ছোট একটা ছেলেরও পা ছুঁয়ে ফেলে। তখন আরিয়ান বলে কি করছো সিফরা, ওর তো মাত্র 7 বছর বয়স, ওর পা কেন ছুঁচ্ছ? তো সিফরা বলে আমার তো মাত্র 1 বছর, তাই আমি ওর পা ছুঁয়েছি। তো সবাই এটা শুনে অবাক হয়ে যায়। আরিয়ান সিচুয়েশন সামলানোর জন্য বলে আরে ও জোক করছে। এই জোকের কথা শুনে সিফরা আবারও অদ্ভুত ভাবে হাসে। তখন সবাই আরো অবাক হয়ে যায়। তো আরিয়ান বলে আচ্ছা ভিতরে চলো, তারপর সব কথা হবে। এরপর তারা সবাই মিলে সিফরাকে নিয়ে কথা বলতে থাকে। তখন তাদের মেড পাপ্পু আসে। সিফরা তখন তার পুরো নাম ধরে ডাকে, যেটা এই বাড়ির কেউই জানে না। তখন পাপ্পু বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে বাবলি বুয়াকেও তার নাম বলে। তখন বাবলি বুয়া অর্থাৎ আরিয়ানের ফুপু, সে বলে তুমি আমার নামও কিভাবে জানলে? আরিয়ান তখন বলে আমার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে। এরপর আরিয়ানের মা বাবা জিজ্ঞেস করে আচ্ছা তোমার বাবা মা কি করে বলো তো, তাদের ঠিকানা দাও, কথা বলি। আরিয়ান তখন জানায় আসলে সিফরা অনাথ, ও ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছে। তখন সবাই সিফরার প্রতি অনেক কেয়ারিং হয়ে ওঠে, সবার তার প্রতি মায়া হয়। তো আরিয়ানের মা তখন সিফরাকে বলে এখন থেকে তুমি আমার মেয়ে। আর মা তোমার কি শীত লাগছে না? সবার তো এখানে ঠান্ডা লাগছে। সিফরা বলে আমার কখনো ঠান্ডাই লাগে না। এটা শুনে সবাই অবাক হয়। তখন আরিয়ান আবারও বলে আসলে ও আমেরিকা থেকে এসেছে তো তাই এমন, ওখানে তো অনেক ঠান্ডা, তাই এখানকার ঠান্ডা ওর তেমন ফিলই হচ্ছে না। যাই হোক রাতের বেলা আরিয়ানের মা উর্মিলার সাথে কথা বলতে থাকে। সে উর্মিলাকে সবকিছু বলবে তার আগে আরিয়ান ফোনটা নিয়ে নেয় আর তার মাসিকে বলে আসলে সে এইসব টেস্ট করার জন্যই করছে, এর চেয়ে বেশি কিছু না। তো উর্মিলা বলে ঠিক আছে যা করবি সাবধানে কর। তো এরপর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সিফরাকে এসে আরিয়ান প্রপোজ করে বিয়ের জন্য। তো সিফরা বলে এটা কি কখনো সম্ভব, একজন মানুষের সাথে রোবটের বিয়ে? আরিয়ান বলে সম্ভব না, তবে আমরা সম্ভব করব। সিফরা বলে ঠিক আছে। তো এরপর তারা অনেক খুশি হয় আর একে অপরের কাছাকাছি আসে। এরপর দেখা যায় সিফরা নিজের হাতে সবার জন্য রান্না করে। আরিয়ানের মা তো সিফরা 2 হাতে খাবার রান্না করছে দেখে একদমই অবাক হয়ে যায় যে এমনও কেউ করতে পারে। তো আরিয়ান বলে তার তো আরো অনেক ট্যালেন্ট আছে, সেগুলো তো কিছুই দেখোনি। তো এরপর রান্না শেষে তারা সবাই মিলে অনেক মজা করে খাবারগুলো খায় আর সবাই অনেক এনজয় করে। তো এরপরই দেখা যায় রাতের বেলা আরিয়ান আর সিফরার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়। এদিকে সিফরা রেডি হয়ে থাকে। তো আরিয়ান তার সাথে দেখা করতে আসে। ওই সময় সেখানে তার ফুপু বাবলি চলে আসে আর সিফরাকে দেখে সে বলে তোকে তো আজকে দারুণ লাগছে, তুই তো পুরো দিল্লি শহরে আগুন লাগিয়ে দিবি। তো সিফরা বলে আপনি কি চান আমি পুরো দিল্লি শহরে আগুন লাগিয়ে দেই? তখনই আরিয়ান এসে বলে না না, তোমাকে সত্যি সত্যি আগুন লাগাতে বলেনি, জোকস করছে। তখন সিফরা আবারও অদ্ভুত ভাবে হাসে। যাই হোক এরপর সিফরাকে আরিয়ানের ফুপু অনুষ্ঠানের ভিতরে নিয়ে আসে। তখন একজন মহিলা এসে বলে আরিয়ানের পছন্দ তো খুব ভালো, কিন্তু ওর তো ফ্যামিলির কোনো ঠিক নেই। তখন বাবলি বলে ওর ফ্যামিলি নেই তো কি হয়েছে, আমরাই ওর ফ্যামিলি, এত কথা বলবেন না, আপনার খাওয়া আপনি খেয়ে নিন। তখনই মামা এসে বলে এইসব মহিলাদেরকে না একটা কষিয়ে থাপ্পড় মেরে দিবে। তো সিফরা বলে ঠিক আছে। তখন বাবলি বলে ঠিক আছে কি, খবরদার থাপ্পড় মারতে যাবে না। যাই হোক এরপর এখানে অনেক নাচ গানের পর সিফরা আর আরিয়ানের এঙ্গেজমেন্টটা সম্পন্ন হয়ে যায়। সবাই অনেক খুশি ছিল। তো এরপর অনুষ্ঠান শেষে সবাই মিলে বসে বসে গল্প করছিল আর এটা ওটা খাচ্ছিল। তখন আরিয়ানের বাবা আরিয়ানকে বলে ক্যাটারিং সার্ভিসকে টাকা দিতে হবে, আমি তো ভুলেই গেছি, তুই একটু দিয়ে দিস তো। তখন সে সিফরাকে বলে এটা দিয়ে দিতে। সিফরা বলে ওকে দিয়ে দিব। তো এইসব দেখে আরিয়ানের দাদা খুব খুশি হয় আর বলতে থাকে যত টাকা লাগে নিয়ে যা, আমি তো অনেক খুশি,
এত ভালো একটা নাত বউ পেয়ে। তখনই আরিয়ানকে সিফরা বলে আজকে কিন্তু মন্টির বউয়ের জন্মদিন, তাকে উইশ করতে হবে। তো আরিয়ান তাকে উইশ করতে চলে যায়। এই সময় সবাই মিলে সিফরাকে খাওয়াতে থাকে। তো খেতে খেতে হঠাৎ করেই দেখা যায় সিফরা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় যে সিফরার কি হয়ে গেল। তখন সেখানে আরিয়ানের ফুপাকে সবাই বলে তুমি তো ডাক্তার, তুমি একটু দেখো না ওর কি হয়েছে। তো সে চেক করে সিফরার হাতে কোনো পালসই পায় না, আর এটাই তো স্বাভাবিক। তো আরিয়ান যখন এটা খেয়াল করে সে দ্রুত এসে সিফরাকে কোলে করে তার রুমে নিয়ে চলে যায়। আর তখন আরিয়ানের ফুপা একদমই শকড হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে জানায় ওই মেয়েটা মারা গেছে। এটা শুনেই তো সবাই ভয় পেয়ে যায়। এরপরে সবাই তো কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে আরিয়ানের রুমে ধাক্কাতে থাকে। আরিয়ানকে বারবার তার মা ডাকতে থাকে যে দরজাটা খোল। তারা সবাই তো ভয় পেয়ে গিয়েছিল। তো আরিয়ান দরজা খুলেই সবাইকে বলে সিফরা একদম ঠিক আছে। সবাই তখন সিফরার কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল যে এমন করে পড়ে গেলে। সিফরা জানায় আসলে আমার ব্যাটারি 3% ছিল। তো সবাই অবাক হয়ে গেলে আরিয়ান বলে আসলে ও অনেক দুর্বল, অনেক ধকল গেছে তো তাই এনার্জি কমে গেছে, সেই কথাই বলছে। তখন দাদা আরিয়ানের ফুপাকে ডাকে আর বলে ও কি মরে গেছে? কি বললি এসব, চল তোর ব্যবস্থা করছি। এই বলে সে তাকে নিয়ে চলে যায়। তো এরপর দেখা যায় রাতে আরিয়ান তার বাবা আর সবার সাথে মিলে অনেক ড্রিঙ্ক করে আর একদমই মাতাল হয়ে সিফরার কাছে আসে। তখন সিফরা জিজ্ঞেস করে ইন্টারনেটে ফাস্ট চার্জিং এর একটা অ্যাপ পেয়েছি, ওটা কি ডাউনলোড করে নিব? আরিয়ানও তখন মাতাল অবস্থায় বলে হ্যাঁ ডাউনলোড করে নাও। তখন সে সারা রাত ধরে সেটা ডাউনলোড করে ফেলে। আর সকালে যখন আরিয়ানের ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে সিফরার মধ্যে আরিয়ানের যত মেমোরিজ ছিল সব ডিলিট হয়ে গেছে। এই জন্য সে তো খুবই টেনশনে পড়ে যায়। তো এরপর সে বুঝতে পারে যে সিফরা কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড, আর এ কারণেই তার ভিতরের যত মেমোরি ছিল সব ডিলিট হয়ে গেছে। এইসব দেখে তো আরিয়ান অনেক টেনশনে পড়ে যায়। তাই সে দ্রুত তার মাসিকে কল করে। মাসিকে এই ব্যাপারে জানালে মাসি তাকে বলে ওর মেমোরি ব্যাকআপ করতে আমার 4 ঘন্টা সময় লাগবে, তাই এই 4 ঘন্টা ওকে কোনোভাবে সামলে নাও। আরিয়ান তখন এই 4 ঘন্টা কোনোভাবে তাকে সামলায়। বারবারই ধরা পড়ে যেতে যেতেও সে বেঁচে যায়। তো এভাবে 4 ঘন্টা পূরণ হওয়ার পর সিফরার সব মেমোরি আবারও ব্যাকআপ করা হয়। তখন দেখা যায় সিফরা আবারও আরিয়ানকে চিনতে পারছে। তাই আরিয়ান এবার একটু রিল্যাক্স ফিল করে আর সিফরাকে বলে সে যেন নিজেকে চার্জ করে নেয়। সিফরাও তার কথা মতো নিজেকে চার্জ করতে থাকে। তো সিফরা যখন নিজেকে চার্জ করছিল তখনই আরিয়ানদের প্রতিবেশী এক ছেলে সেখানে চলে আসে আর জানালা দিয়ে দেখে নেয় যে সিফরা নিজেকে চার্জ করছে। তাই সে বুঝে যায় যে সিফরা আসলে একজন রোবট, সে কোনো মানুষ নয়। তাই সে সিফরাকে আরো শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করে তুমি কি রোবট? তো তার প্রশ্নের উত্তরে সিফরা বলে হ্যাঁ আমি একজন রোবট। তো এরপর ছেলেটা ভিতরে আসে আর তাকে ছুঁয়েও দেখে, তার চার্জ খুলে আবার লাগিয়ে দেখে। এরপর সে বিশ্বাস করে যে সে আসলেই একটা রোবট। সে তো খুবই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজন বাইরে বসে আছে আর ছেলেটা তার দিকে এগোতেই থাকে কিস করার জন্য। আর সিফরা যেহেতু রোবট তাই সে আর কিছুই বলে না, সেও তার ফেশিয়াল এক্সপ্রেশন স্ক্যান করে তাকে কিস করতে যায়। আর তখনই সেখানে আরিয়ান চলে আসে আর ওই ছেলেটাকে আচ্ছা মতো মারে আর সিফরাকে বলে ওকে ধরে যেন উপর থেকে ঝুলিয়ে দেয় নিচে। তখন ছেলেটা ভয়ে চিৎকার করতে থাকে আর আরিয়ানের কাছে খুব করে মাফ চায়। তাই আরিয়ানও তখন তাকে মাফ করে দেয় আর সিফরাকে বলে ওকে আবারও ঠিকঠাক মতো উপরে উঠে আনতে। আর সিফরা তার কথা মতো তাই করে। তো এই ছেলেটা চলে যাওয়ার পর আরিয়ান সিফরাকে জিজ্ঞেস করে তুমি রোবটও কিভাবে জানলো? সিফরা বলে ও আমাকে চার্জ হতে দেখে নিয়েছে। আরিয়ান জিজ্ঞেস করে আমি তো তোমাকে বলেছিলাম দরজা লক করে রাখতে। সিফরা জানায় দরজা তো লক করেছি কিন্তু ও তো জানালা দিয়ে এসেছে, তুমি তো আমাকে সেটা লক করতে বলনি। তো আরিয়ানের তখন খুব রাগ হয়। সে বলতে থাকে কমন সেন্স ইউজ করতে পারো তো নাকি, এখন যাও। তখন সিফরা বুঝে ফেলে যে আরিয়ান রাগ করে আছে, তাই সে তাকে হাক করে আর তার রাগ কমায়। তো এরপরই তাদের বিয়ের আর একটা ফাংশন শুরু হয়। তো এখানে আরিয়ানের ফুপু চাচ্ছিল যে সিফরা ধাক ধাক গানে নাচ করুক, কিন্তু আরিয়ানের মা এসে বলে না এমনটা করা যাবে না। আর সেই ফাংশনেই হঠাৎ করে আরিয়ানের দাদার শরীর খুব খারাপ হয়ে যায়। তাই আরিয়ান সিফরাকে বলে সে যেন খুব দ্রুত গাড়ি ড্রাইভ করে তাদের কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যায়। তো এরপর তারা যখন হাসপাতালের সামনে যায় তখন আরিয়ান দেখতে পায় এটা আসলে একটা পশুর হাসপাতাল। আসলে আরিয়ান সিফরাকে পুরো বিষয়টা খুলে বলেনি, সে শুধু বলেছিল হাসপাতাল। আর সিফরা যেহেতু একজন রোবট তাই সে বুঝতে পারেনি সে কোন হাসপাতালের কথা বলেছে। হাসপাতাল বলেছে তাই কাছাকাছি পশুর হাসপাতালেই সে নিয়ে এসেছে। তাই আরিয়ান তখন আর কোনো উপায় না পেয়ে নিজেই ড্রাইভ করে তার দাদাকে একটা হাসপাতালে নিয়ে আসে। তখন ডাক্তার তাদেরকে জানায় তার দাদার বিপি লো, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তাই তারা যেন এটা নিয়ে বেশি চিন্তা না করে। তো এরপর আরিয়ান তার দাদার কাছে আসে। তো দাদা তাকে বলে সে যেন তার বিয়ের সবকিছু শুরু করে দেয়, ততদিনে সে সুস্থ হয়ে যাবে। আর আরিয়ানের বিয়েতে তো সে অনেক বেশি নাচানাচি করবে, অনেক মজা করবে। তো দাদার কাছ থেকে এই সব শোনার পর আরিয়ান তার বিয়ের সব প্রস্তুতি নিতে থাকে। আর বিয়ের এই সব প্রস্তুতি চলাকালীন দাদাজিও পুরোপুরি সুস্থ হয়ে যায় আর আবারও হাসপাতাল থেকে তাদের সবার মাঝে ফিরে আসে। সবাই তো দাদাজিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর মন্টু এসে সিফরাকে জানায় যে দাদাজি ফিরে এসেছে। তো সিফরা এটা শুনে শুধু বলে ঠিক আছে, আর কিছুই বলে না। তখন মন্টু এই ব্যাপারটা রাতের বেলায় আরিয়ানকে জানায়।
সে বলে, দেখ সিফরার মধ্যে কোনো ইমোশনই নেই, তুই এটা কি করতে যাচ্ছিস? ওকে বিয়ে করে বরং ঝামেলায় পড়বি। আরিয়ান বলে, দেখ তুই ওর পিছনে কেন পড়ে থাকিস? ও একটা বাচ্চার মতো, আস্তে আস্তে সব শিখে যাবে। তো মন্টু বলে, ও কোনো বাচ্চা না আরিয়ান, ও একটা রোবট। তো আরিয়ান বলে, হ্যাঁ তোর বউয়ের থেকে তো অন্তত অনেক ভালো। মন্টু বলে, হ্যাঁ তা ঠিক বলেছিস, তবে এরপরও তোর একটু চিন্তা করা উচিত। কিন্তু আরিয়ান তার কোনো কথারই পাত্তা দেয় না। তো এরপর আরিয়ান সিফরাকে বুঝিয়ে দেয় দাদাজির খেয়াল রাখার জন্য। সিফরাও তার কথা মতো দাদাজির খেয়াল রাখতে থাকে। আর এখানে ধীরে ধীরে সব অনুষ্ঠান হতে থাকে। সঙ্গীত, মেহেদি, হলুদ, এই সব অনুষ্ঠানগুলোই খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়। আর এরপর চলে আসে বিয়ের দিন। সিফরাকে সবাই খুব সুন্দর করে সাজায়। তো এরপর সবাই যখন সিফরাকে একা রেখে চলে যায়, সিফরা তখন নিজেকে চার্জ করতে থাকে। সেই সময় কারেন্টে কোনো একটা ঝামেলা হওয়ায় তার মধ্যে শর্ট সার্কিট হয়, আর দেখা যায় সিফরার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে আরিয়ান নিজেও রেডি হচ্ছিল, সেই সময় তার মাসি সেখানে চলে আসে আর বলে, আরিয়ান এগুলো কি? তুই আমাকে বলেছিলি তুই শুধু এক্সপেরিমেন্ট করবি, আর তোর মা আমাকে দাওয়াত দিয়েছে, সেজন্যই তো আমি বুঝতে পারলাম যে তুই এখন এই রোবটকে বিয়ে করতে চলেছিস। তুই কি জানিস এর পরিণাম কত খারাপ হতে চলেছে? তখন আরিয়ান তাকে অনেকভাবে বুঝায় যে আমি সব কন্ট্রোল করে নিব, কিন্তু মাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তখন অনেক বোঝানোর পর মাসিও তার কথা মেনে নেয়। এদিকে দেখা যায় সিফরা তার রুম থেকে বাইরে আসে, আর টিমটিমের সাথে দেখা হলে সে তাকে বলে যে আমার মাদারবোর্ডে সমস্যা হয়েছে, তাই দ্রুত রোবোটিক্সে কল করো। আর সে এত অদ্ভুত ভাবে কথা বলছিল যে টিমটিম ভয় পেয়ে যায় আর দৌড়ে চলে যায় আরিয়ানের কাছে, আর তাকে গিয়ে বলে, ভাবি খুবই অদ্ভুত ভাবে কথা বলছে, প্লিজ একটু যেয়ে দেখো। তো আরিয়ানও এটা শুনে দ্রুত সেখানে দৌড়ে যায়। এদিকে সিফরার কাছে উল্টো পাল্টা কমান্ড আসতে থাকে। এর আগে একদিন সিফরার পেটের থেকে আরিয়ান টমেটো খেয়ে ফেলেছিল আর বলেছিল, যাও পুলিশে কমপ্লেন করে দাও, আমি তো তোমার টমেটো খেয়ে ফেলেছি। তো এই কমান্ড আবার পেয়ে সিফরা চলে যায় পুলিশ স্টেশনে। ওদিকে আরিয়ান কোথাও সিফরাকে না পেয়ে মাসির কাছে যায় আর তার জিপিএস ট্র্যাক করতে বলে, কিন্তু তার জিপিএস ট্র্যাকার কাজ করছিল না। ওদিকে দেখা যায় পুলিশ অফিসার সিফরার কথা শুনে হাসতে থাকে যে তার টমেটো কেউ খেয়ে ফেলেছে, সেজন্য সে কমপ্লেন লেখাতে এসেছে। সিফরা তখন তাকে লয়ের অনেকগুলো কথা শুনিয়ে বলে তার কমপ্লেন লিখতে, আর সেখানে গিয়েও সে খুব অদ্ভুত ভাবে কথা বলছিল। তাই পুলিশ অফিসার ভাবে এই মেয়ের মনে হয় মাথায় সমস্যা আছে, তাই সে তাকে আর না রাগিয়ে অন্য আরেকজনকে বলে কমপ্লেন লিখতে। তো সে যখন কমপ্লেন লিখতে থাকে, তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম সিফরা। পুরো নাম জিজ্ঞেস করলে বলে সুপার ইন্টেলিজেন্ট ফিমেল রোবট অটোমেশন। এটা শুনে ওই লোকটা হা হয়ে যায়। তো এরপর সে তার কাছ থেকে আরো অনেকগুলো ইনফরমেশন নেয় আর বলে কার বিরুদ্ধে কেস করছেন। সে জানায় আরিয়ান আগ্নেহোত্রী। তো এরপর কোনো মতে তার রিপোর্ট লিখে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে আরিয়ানরা তো তাকে খুঁজেই যাচ্ছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তো তখনই পুলিশ স্টেশন থেকে আরিয়ানকে কল করা হয় আর বলা হয়, আপনার নামে সিফরা নামের একজন কমপ্লেন করে গিয়েছে, আপনি নাকি তার টমেটো খেয়ে ফেলেছেন। আমাদের কি এতই কাজের অভাব যে এগুলো করে বেড়াবো? তখন আরিয়ান বলে, আসলে সে একজন মেন্টাল পেশেন্ট। পুলিশ বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল, একজন ভালো ডাক্তার দেখান। তো এই বলে সে রেখে দেয়। তো এর মধ্যে আরিয়ানের বাবা মা চলে আসে তার কাছে জিজ্ঞেস করতে যে সিফরা কোথায়। তারা কোনো মতে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে কেটে পড়ে। তো এরপর হঠাৎ করেই আরিয়ানের ফোনে একটা মেসেজ আসে যে 4 লাখ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে সে তো 4 লাখ টাকা এঙ্গেজমেন্টের দিন সিফরাকে ট্রান্সফার করতে বলেছিল, কিন্তু দাদু বলেছিল 4 লাখ কেন, আরো টাকা লাগলে সেটা আমি দিব, তোমার কোনো টাকা ট্রান্সফার করতে হবে না। তো এই সময় আরিয়ান ভালোভাবেই বুঝতে পারে যে সিফরাকে আগে যা যা মানা করা হয়েছিল সেই সবকিছুই এখন সে করার চেষ্টা করছে, অর্থাৎ তার ফাংশনে অনেক বড় ঝামেলা দেখা দিয়েছে। তাই এখন সে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে উঠেছে। তাই সে আর মন্টু দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এর মধ্যেই দেখা যায় সিফরা বিয়ের আসরে চলে আসে আর সেখানে সেই আন্টির সাথে দেখা হয়, যে আন্টি এর আগেও তাকে উল্টোপাল্টা কথা বলেছিল। তখন মামা বলেছিল এই মহিলা এর পরে কিছু বললে তাকে 2টো থাপ্পড় লাগিয়ে দিবে। তো এই আন্টি বরাবরের মতো তার উল্টোপাল্টা কথা শুরু করলে সিফরা তার 2 গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। আর এতে সবাই তো অবাক হয়ে যায়। আর সেখানে উর্মিলাও ছিল। সেই ব্যাপারটা বুঝতে পেরে সিফরাকে সুইচ অফ করতে বলে, কিন্তু সিফরা বলে আমার যে কাজগুলো করা বাকি আছে সেগুলো আগে করতে হবে, তারপর আমি আপনার কমান্ড শুনবো আর নিজেকে সুইচ অফ করব। এরপর সে মাঠের মধ্যে চলে গিয়ে সবার সামনে ধাক ধাক গানে নাচ করতে থাকে, কারণ আরিয়ানের ফুপু তাকে একদিন বলেছিল ধাক ধাক গানে নাচ করতে, কিন্তু পরে তাকে তার মা মানা করে দেয়। তো সেই কাজটাই এখন সিফরা করতে থাকে। তো তখন আরিয়ান এসে তাকে থামায় আর তার হাত ধরে বলে, প্লিজ সিফরা আমার সাথে চলো, আমি তোমার অ্যাডমিন, আমি তোমাকে কমান্ড দিচ্ছি। কিন্তু সিফরা বলে আমি এখন যাব না, আমার হাত ছাড়ো। কিন্তু আরিয়ান তার হাত না ছেড়ে তাকে সুইচ অফ করতে গেলে সিফরা উল্টো তার উপরই আক্রমণ করে বসে। এতে আরিয়ানের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। তখন আরিয়ান খেয়াল করে সিফরা সেখানে নেই। সিফরা তো চলে গেছে সেই প্রতিবেশী ওই ছেলেটাকে মারতে। সে তাকে টানতে টানতে ছাদের উপরে নিয়ে যায় সেখান থেকে নিচে ফেলে দেওয়ার জন্য, কারণ এই কাজটাও আরিয়ান তাকে করতে বলে মানা করে দিয়েছিল। তো এরপর সে সত্যি সত্যি উপর থেকে ওই ছেলেটাকে নিচে ফেলে দেয়, তবে ভাগ্য ভালো নিচে কিছু জিনিস থাকায় তার প্রাণ বেঁচে যায়। এরপর সে সব জায়গায় আগুন লাগাতে থাকে। তখনই দাদাজি এসে তাকে আটকাতে গেলে সে বলে আমার পুরো দিল্লি শহরে আগুন লাগাতে হবে। আর ঠিক এই কথাটাই কিন্তু আরিয়ানের ফুপু একদিন তাকে বলেছিল। তাই সে এবার দাদাজিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পুরো দিল্লি শহরে আগুন লাগানোর জন্য বেরিয়ে যেতে থাকে। তখনই আরিয়ান আর কোনো উপায় না পেয়ে একটি তলোয়ার এনে তার উপর আক্রমণ করে বসে।
আর এতে সিফরা অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার মাথার ওখান থেকে কিছু স্কিন উঠে যায়। এই সময় সবাই বুঝতে পারে সে আসলে মানুষ নয়, রোবট। আর এখানে আরিয়ানও তার ভুলটা বুঝতে পারে যে একজন রোবটকে নিয়ে সে যে সংসার করতে যাচ্ছিল এটা কত বড় ভুল ডিসিশন ছিল, কারণ একটা রোবট মানুষের যতটা কাজে আসতে পারে তার থেকেও এটা বেশি ভয়ঙ্কর হতে পারে। এরপর আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই যেখানে উর্মিলা তার রোবটদেরকে লঞ্চ করছিল। তো এখানে উর্মিলা সবাইকে বলছিল যে রোবট তাদের জীবনে কতটা কাজে আসতে পারে, কিন্তু সেই সব রোবটকে সঠিকভাবে পরিচালনা করতে আমাদের জানতে হবে। একটু ভুল হলেই অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তো এরপরই সে অন্যান্য রোবটের সাথে তার সবচেয়ে বেস্ট রোবট সিফরাকে নিয়ে আসে। বর্তমানে সে সিফরাকে পুরোপুরি ঠিক করে দিয়েছে আর আগের সব মেমোরি ডিলিট করে দিয়েছে। তো এই জায়গায় আমরা আরিয়ানকেও দেখতে পাই, কিন্তু এখন তার সিফরার প্রতি সব ভালোবাসা শেষ হয়ে গেছে, কারণ সে বুঝতে পেরেছে রোবটকে ভালোবাসা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো সেই সময় সেখানে জিয়া নামের একটি মেয়ে আসে আর সে জানায় সে রোবোটিক্সে নতুন জয়েন করেছে আর সে আরিয়ানের সাথে এইসব নিয়েই টুকটাক কথা বলতে থাকে। আর দেখে বোঝা যায় আরিয়ানেরও তার প্রতি একটু ইন্টারেস্ট রয়েছে। তো মেয়েটা তখন আরিয়ানকে বলে সে কি তার সাথে কফি খেতে যাবে। আরিয়ানও এতে রাজি হয়ে যায়। তাই সে ওখান থেকে চলে যাওয়ার সময় মন্টি তাকে থামায় আর বলে তুই তো কফি ডেটে যাচ্ছিস, কিন্তু ওদিকে দেখ সিফরা কিন্তু তোদেরকে দেখে জেলাস ফিল করছে। আরিয়ান বলে শোন, এইসব কথা খুবই ফালতু, ওর সব মেমোরি ডিলিট করে ফেলা হয়েছে আর এদের মধ্যে কোনো ইমোশন নেই, এরা প্রোগ্রামিং এর মাধ্যমেই চলে। এই বলে সে চলে যেতে নেয়। তখনই মন্টু তাকে বলে ভাই দেখ, ওর পুরো মেমোরি কিন্তু ফরম্যাট করে ফেলা হয়েছে আর তুই কিন্তু এখন আর ওর অ্যাডমিন নেই, তারপরও ও জেলাস ফিল করছে। তখন আরিয়ানেরও এই ব্যাপারটা একটু খটকা লাগে, তাই সে তাকিয়ে দেখে সিফরা তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে ওই মেয়েটির সাথে আরিয়ানকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছে। এই ব্যাপারটা দেখে আরিয়ানও বেশ অবাক হয় যে তার সব মেমোরি ডিলিট হওয়ার পরও সে এরকম জেলাসির এক্সপ্রেশন কিভাবে দিতে পারছে। তো এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটি শেষ হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের এখানে দেখানো হয়েছে এই গল্পের হয়তো আরো একটা পার্ট আসবে আর সেখানেই হয়তো আমরা জানতে পারবো সিফরার এমন অদ্ভুত ব্যবহার করার কারণটা কি আর পরবর্তীতে সে আরো কি কি করতে চলেছে। তো এই তো ছিল আজকের গল্প।